আজকে কি সকালে সবগুলো ট্রেন নেওয়ার জন্য এসেছিল নাকি আল্লাহ কি ট্রিট দিছো ভাইয়া? এটা তোর শোনার কি দরকার, তুই আইছিলি? জানলে তো আসতাম। যারা অনলাইনে তারা আসবে। না না, অফলাইনে করবো ভাই, নেক্সট মান্থ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কোনটা, সকালেরটা না দুপুরেরটা? সকালেরটা ভাইয়া। আচ্ছা, তোর আশপাশে মুরগি ডাকে কেন রে? আমার আশেপাশে মুরগি ডাকে না, মানে নানা ধরনের শব্দ আছে, সবগুলো আর কি একসাথে। বাসায় অনেক পাখি পালা হয় তো, তো ও পাখির আচ্ছা, শব্দ সারাদিনই চলে। কি অবস্থা রে ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তোর চিল কেমন চলে? ভাইয়া দিন চিল চিল তোদের চিল মুড কেমন চলে? ভাইয়া চিল কি হবে, যে কোনো সময় কলেজ খুলে ফেলবে, অনিশ্চয়তা অবস্থা একটা। তো তার মানে কি তোরা কলেজে এখনো যাইতে চাস না? যেভাবে আছে এভাবে খারাপ নাই। ও আচ্ছা, যেভাবে আছে ওভাবে খারাপ নাই। আল্লাহ বাঁচাও মাবুদ। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আমাদের আজকের গল্পগুজব একটু শুরু করি। আমরা আজকে কথাবার্তা একটু শুরু করবো ভাইয়া আল্লাহর নাম নিয়ে। দেখেন তো ভাইয়া, আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন রকম কথাবার্তা বলছিলাম এই নিয়ে সরল ছন্দিত স্পন্দনের গল্পগুজব। আজকে আমাদের বেসিক্যালি এইচএসসি টার্গেট, সেটা নিয়ে আমরা বেশ কিছু গল্পগুজব করব। সেইখান থেকে আমরা সবার আগে একটা ছোট্ট অঙ্ক একটু দিয়ে তারপরে কথাবার্তা শুরু করবো। ছোট্ট একটা অঙ্ক একটু দিব, তারপরে গল্পগুজব শুরু করব। তাহলে আসি তো ভাইয়া, সবার আগে একটা কথাবার্তা বলি। একটু সবাই লিখিত ভাইয়া কষ্ট করে। একটি বস্তু 10 সেন্টিমিটার বিস্তার, 10 সেন্টিমিটার বিস্তার এবং 1 হার্জ কম্পাঙ্কের পর্যায়বৃত্ত গতি বজায় রাখে। একটি বস্তু 10 সেন্টিমিটার বিস্তার এবং 1 হার্জ কম্পাঙ্কের পর্যায়বৃত্ত গতি বজায় রাখে। A body maintains a periodic motion, amplitude of 10 centimeter and frequency of 1 hertz. এটি চূড়ান্ত অবস্থা থেকে গতিশীল হলে 4.75 সেকেন্ড পর 4.75 সেকেন্ড পর সরণ কত হবে? if the body starts from maxima, then what will be the displacement after 4.75 seconds? What will be the displacement after 4.75 seconds? এর সাথে আরেকটা জিনিস জানতে চাইবো, এই সরণের গ্রাফটা কেমন হবে, তার মানে xt গ্রাফটা কেমন হবে এইটা জানতে চাইবো।
একটু সবাই 2 মিনিট নিজে নিজে করেন তো ভাইয়া, তারপরে আমি সামনে আগাই। তাহলে কি বলছিলাম ভাইয়া, একটি বস্তু 10 সেন্টিমিটার বিস্তার এবং 1 হার্জ কম্পাঙ্কের পর্যায়বৃত্ত গতি বজায় রাখে 4.75 সেকেন্ড। এটি সাম্যাবস্থা থেকে গতিশীল হলে এটি এটি চূড়ান্ত অবস্থা থেকে গতিশীল হলে 4.75 সেকেন্ড পর এটির সরণ কত? 4.75 সেকেন্ড পর এটির সরণ কত? হ্যাঁ 4.75 না দিয়ে 4.5 দিলাম, একটু এডিট করেন ভাইয়া। 4.5 সেকেন্ড পর এটির সরণ কত? আর আমরা এই গ্রাফটাও তাকে দেখতে চাইবো ভাইয়া, এই গ্রাফটাও আমরা দেখতে চাইবো, এই গ্রাফটা কেমন হবে। A body maintains a periodic motion, amplitude of 10 centimeter and frequency of 1 hertz. Determine the displacement after 4.5 seconds if it starts from maxima. সাথে গ্রাফটাও লাগবে ভাইয়া। সবাই বসে না থেকে একটু কাজ করি ভাইয়া প্লিজ। যদি কারো প্রশ্ন বুঝতে সমস্যা থাকে তাহলে কোশ্চেন করতে পারেন ভাইয়া। কারো আসছে ভাইয়া উত্তর? আরে মার্ভেলাস, উত্তর কত রে? কিরে এরা কি আমার কথা শুনতে পায় না? ভাইয়া কথা শোনা যায় না? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। কত আসছে? ভাইয়া আমার 0 চলে আসছে। 0? কোনটা 4.75 এ 0 না 4.5 এ 0? 4.75 এ 0 চলে আসছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই একটু দেখি, আমরা যখনই ডিসপ্লেসমেন্ট বা সরণের কথা বলি কেউ কোনো পার্শিয়াল ফর্মুলা ধরেন না ভাইয়া, একদম কমপ্লেক্স ফর্মুলা ধরে আপনার ম্যাথ আপনাকে আপনার জায়গায় নিয়ে যেতে ছাড়বে ভাইয়া। খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা বলেছিলাম এইটার যে অ্যামপ্লিটিউড বা বিস্তার ছিল এটা হচ্ছে 10 সেন্টিমিটার, খুবই সুন্দর কথা, সুন্দর গল্প। এরপর দেখেন আমরা তাকে বলেছিলাম তার ফ্রিকোয়েন্সি এইটা হচ্ছে 1 হার্টজ, খুবই ব্যাপক সুন্দর। এরপর দেখেন আমরা বলেছি সে গতিসীমার চূড়ান্ত অবস্থা থেকে গতিশীল হবে, তাহলে চূড়ান্ত অবস্থা থেকে যদি গতিশীল হয় তাহলে পরে ডেল্টা কত হয় এটা আমরা সবাই জানি ভাইয়া, π/2 রেডিয়ান। এরপর আমরা জিজ্ঞেস করেছি কি ভাইয়া যে 4.75 অথবা 4.5 যে যেভাবে ধরেন না কেন, আমি 4.5 বললাম ভাইয়া, এই সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কত। দেখেন ভাইয়া অঙ্কের মধ্যে কোনো প্যারা থাকে না, আপনারা ওই যে ইসাহাক স্যারের বইয়ে এই জিনিসটাকে ইগনোর করে কৃষক যেন করা আছে ভাইয়া, আপনারা একটু ঝামেলায় পড়েন, সেই জন্য এই ম্যাথটা করে দিলাম, কারণ এটা প্রচন্ড রকম এক্সামে আসে।
তাহলে ওমেগা মানে 2 পাই এফ, এফ এর ভ্যালু দেখতে পেলেন 1, আর টি এইটা হচ্ছে ভাই 4.5, আর ডেল্টা হচ্ছে পাই বাই 2। খুব সহজেই বোঝা যায় ভাইয়া, এইটা হচ্ছে sin 90 প্লাস থিটা, তার মানে cos থিটা হবে, তাহলে এইটা হচ্ছে cos 9 পাই। আশা করা যায় এইটা হচ্ছে নেগেটিভ 1, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিয়ে নিন, তাই এইটা হচ্ছে নেগেটিভ 0.1 মিটার যদি এটা 4.5 সেকেন্ড হয়। আমরা এটাকে একদম ভিজুয়ালাইজ করতে পারি ভাই। আসলে দেখি আপনাদের সাথে একদম ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ম্যাথটা এরকমই হয়, এটা ম্যাথ চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের x 0 পজিশন। আমরা এই বস্তুটাকে এখান থেকে গতিশীল করে নিই ভাই, আমরা তাকে এরকম ভাবে আগে টেনে ধরেছি। এইটা হচ্ছে x পজিটিভ a পজিশন এবং এখান থেকে তাকে ছেড়ে দিয়েছি। তাহলে একটা পূর্ণ চক্র দেখি তো ভাইয়া কি হবে, এটা এই দিকে যাবে, এই দিকে যাবে, এই দিকে আসবে, এই দিকে আসবে, একটা চক্র সম্পন্ন হবে। দেখেন ভাইয়া একটা চক্র সম্পন্ন করার জন্য তার টাইম পিরিয়ড যেটা সেটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এই 1 সেকেন্ডকে যদি আপনি ভাগ করেন তাহলে দেখেন 0.5 0.5 0.5 0.25 এরকম করে ভাই এখানে 1 সেকেন্ড কমপ্লিট হয়েছে। এখন আপনি যদি একটু চিন্তা করে দেখেন ভাইয়া যে 4.5 সেকেন্ড পর কোথায় থাকবে আপনি হিসাব করতেই পারেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড পর সে এখানে আসবে। এরপর বাকি থাকে 0.5 সেকেন্ড, সেটা হিসাব করেন ভাই। তাহলে এই যে 0.25 সেকেন্ডে এখানে আসলো আর 0.25 সেকেন্ডে এখানে গেল। তাহলে ভাইয়া এই যে 0.25 আর 0.25 মিলে 0.5 হইলো ভাইয়া, সেই সময় পর বস্তুটা এই জায়গায় ছিল। আপনি দেখতেই পাচ্ছেন ভাই এটা হচ্ছে x নেগেটিভ এর পজিশন। তাই এই যে দেখেন ভাইয়া তার সরণ হয়ে গেল। তাই মাঝে মাঝে ভিজুয়ালাইজেশন গুলো আমাদেরকে খুব সুবিধা দেয়, এটা প্রচন্ড সুবিধা দেয় যে এটা কিভাবে ম্যাথ করা যায়, এই জায়গাগুলো আমাদেরকে তৈরি করে দেয়। এটা খুবই মজার একটা ম্যাথ ভাইয়া, বাট প্রবলেম হচ্ছে একটু ভালো করে খেয়াল রেখে ভাইয়া, যারা এই যে ডেল্টা ছাড়া ম্যাথ করি তারা কিন্তু টি নিয়ে খুব বিপদে পড়ি। এখানে বলতেই পারেন আমি এরকম করে টাইম মিলাই দিব ভাইয়া, এই 4.5 না হয়ে 4.337 হইলে তখন কি করবেন ভাইয়া? তখন কি আপনি মিলাইতে পারতেন? তাই এই ব্যাপারগুলো খুবই ভালো করে মাথায় রাখবেন। সবাইকে বুঝাইতে পারছি কিনা একটু আওয়াজ দিয়েন তো ভাইয়া। ওই কথা বল। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে ভাইয়া দেখেন, আমরা যদি এখন এইটার গ্রাফ দেখতে চাই, এইটার যদি গ্রাফ দেখতে চাই ভাইয়া, তাহলে একটু খেয়াল করবেন, এটা চূড়ান্ত অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, মানে শূন্য সময় সে এখানে ছিল। টাইম গুলো তো আমরা চিনি যে কোন কোন টাইম নিয়ে আমরা কথা বলে থাকি। তারপর এই জায়গায় দেন এখানে এই হচ্ছে আপনার গ্রাফ। ওকে, তাহলে এইটা গেল ভাই। তাহলে এই কনসেপ্ট গুলোকে একসাথে নিয়ে আমরা একটা মজার অঙ্ক দেই তো ভাইয়া, তারপর সেটা সলভ করতে যাই। তো সেটা দেওয়ার আগে একটা ছোট্ট কাজ করি, একটা ছোট্ট কাজ একটু করে দেখি তো ভাইয়া কি হয়। এই 3 কেজি ভরের এক ব্যক্তি গাড়িতে উঠলে গাড়ির মেঝে 10 সেন্টিমিটার পর্যন্ত নিচে নামে। যদি মেঝে স্পন্দিত হয়
তাহলে সেই স্পন্দনের কম্পাঙ্ক কত হবে? If a man mass of 80 kg, if a man mass of 80 kg sits on a car, floor of the car is displaced by 10 centimeter. Floor of the car is displaced by 10 centimeter. If the floor starts to oscillate, then what will be the frequency of oscillation? What will be the frequency of oscillation? If a man mass of 80 kg sits on a car, the floor is displaced by 10 centimeter. If it starts to oscillate, then what will be the frequency of oscillation? What will be the frequency of oscillation? কোশ্চেন বুঝতে যদি কারো কোনো কথা থাকে নিঃসন্দেহে প্রশ্ন করতে পারেন। কারো যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে উত্তর দিয়ে দিন আমাকে। ভাইয়া অ্যান্সার আসছে। আসছে কত আসছে ভাইয়া? না হলে নাই ওই ব্র্যাকেট তাই তো? ওকে ডান। 1.575 আসছে আমার। 1.575। তাহলে একটু চেক করে দেখি তো। মনে কর ভাই এটা কারের ফ্লো, তো অ্যাকচুয়ালি আমরা যখন কোন কারে উঠি তখন দেখবে এটা খানিকটা নিচের দিকে চলে যাচ্ছে। এর বেসিক কারণ আমরা মনে হয় সবাই জানি। বেসিক কারণ হচ্ছে স্প্রিং। তো একটু চিন্তা করে দেখেন এর উপর যখনই কোনো একজন লোক উঠলো সাথে সাথে স্প্রিংটা কি হয় ভাইয়া? কম্প্রেসড হয়ে যায়, তাই তো ভাইয়া? এই স্প্রিংটা একটু অন্যভাবে দেখি, এই স্প্রিংটা তাহলে একটু কম্প্রেসড হয়ে যায়। তো এই লোক ওঠার কারণে এইটা যে কম্প্রেসড হইলো ভাইয়া, কতটুকু কম্প্রেসড হইলো সেটা আপনাকে বলে দেওয়া আছে। আমি ফর্মুলা দিয়ে পরে করে দিই, আগে একটু থিওরি দিয়ে আসবো। এই লোকটা এই স্প্রিং এ ওঠার কারণে গল্পটা কি হয়েছিল ভাইয়া? এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে এমজি। আর স্প্রিংটা মোটেও চাচ্ছিল না যে সে নিচের দিকে যাক, তার মানে সে একটা রেজিস্টিভ ফোর্স দিয়ে বসেছে। তাই যদি হয়ে থাকে ভাইয়া, তাহলে এই যে রেজিস্টিভ ফোর্স আর এইটার ভ্যালু সমান বলে তারা ইকুইলিব্রিয়াম তৈরি করেছিল। এই যে দেখেন বলে দিয়েছিল 10 সেন্টিমিটার পর্যন্ত নিচে নামে আর নামে না, তার মানে তার রেজিস্টিভ ফোর্স আর এটা সমান। এবার F is equal to আমরা বলতেই পারি ভাইয়া এটা হচ্ছে kx, আর k is equal to আমরা বলতেই পারি m ওমেগা স্কয়ার।
তাহলে এম এম কেটে দিলাম ভাইয়া, ওমেগা সমান হচ্ছে √g/x, তাহলে f সমান আমরা বলতে পারবো 1/2 পাই √g/x। এইখানে ভ্যালুগুলো বসাই দিলেই বোঝা যাবে যে গল্পটা কি হয়েছে। তো আমরা প্রশ্ন হয়তো এরকম ফর্মুলা মুখস্থ করেই আসি, সেখানে আমার কোনো আপত্তি নাই ভাইয়া। আমরা যে t সমান 2 পাই √e/g এই ফর্মুলা করে আসি ভাইয়া। e ফর ইলংগেশন, যে যতটুকু স্প্রিং প্রসারিত হয় বা সংকুচিত হয় সেইটা। তার মানে এই যে এই অংশটুকুকে তারা e বলে রাখলে এই ফর্মুলাটা হয়। তাহলে মানে আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, তাহলে f সমান কি হবে 1/2 √g/e। তাই ফর্মুলা বসাই দিয়েও করতে পারেন, আবার এটা দিয়ে একটু কনসেপ্ট ডেভেলপ করে করতেও পারেন। বাট যারা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখি তাদের জন্য কনসেপ্ট ডেভেলপ করা খুব জরুরি, আর এই জায়গাটা ভাইয়া খুব জরুরি জায়গা। এইখান থেকে অনেকগুলো প্রশ্নের গোমর বের হয়, অনেকগুলো হিডেন কনসেপ্ট এই জায়গা থেকে বের হয়ে চলে আসে। এবার মানগুলো বসালে যা আসবে তাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, উত্তর কি এটাই? আমি ওভাবেই করছি, মানে kx ধরে এটাই। আচ্ছা ঠিক আছে ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তার মানে এখান থেকে বোঝা গেল এই অসিলেশনটা ভাইয়া এই লোকের ম্যাথের উপর ডিপেন্ড করে না। এখানে আপনি 80 কেজির লোক আনলেও যে ফ্রিকোয়েন্সি হবে, 100 কেজির লোক আনলেও সেই ফ্রিকোয়েন্সি হবে ভাইয়া, 10 কেজির লোক আনলেও সেই ফ্রিকোয়েন্সি হবে। তোরা একটু কথাবার্তা বল, সকালবেলা থেকে বিকালবেলা এসে তো হয়ে গেল একদম নীরব নিধুর বেদনা বিধুর। সাকিব নূর বুঝা গেছে? জি ভাই। জ্যোতি বহুত দিন তোর হাসি শুনি না, হাসতো একটু। ভাইয়া অনলাইনে এইভাবে হাসা যায়? এই যে তুই কথা কইছিস আমরা বুঝে গেছি যে হাসতে হাসতেই কথা বলিস। তা তো হাসতে হাসতেই বলি ভাইয়া। ভেরি গুড। ওকে, এবার ভাইয়া সবগুলো মিলিয়ে একটা ম্যাথ করব। একটা ম্যাথের মধ্যে দুনিয়ার যা যা সম্ভব সবকিছু একসাথে ডেটা দেওয়ার চেষ্টা করব। একটু প্রথমে ভাইয়া কমন ডেটাটা লিখি তো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের 81 গুণ ও 4 গুণ। Mass and radius of Earth, mass and radius of Earth be 81 times and 4 times to Moon. Mass and radius of Earth be 81 times and 4 times to Moon. Okay. পৃথিবীতে একটি স্প্রিং এর সাথে, পৃথিবীতে একটি স্প্রিং এর সাথে 50 কেজি ভরের কোন বস্তু ঝুলিয়ে দিলে, 50 কেজি ভরের কোন বস্তু ঝুলিয়ে দিলে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। পৃথিবীতে 50 কেজি ভরের কোন বস্তুর সাথে, পৃথিবীতে একটি স্প্রিং এর সাথে 50 কেজি ভরের কোন বস্তু ঝুলিয়ে দিলে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। On Earth, if a body mass of 50 kg, if a body mass of 50 kg is attached with a spring, it is elongated by 10 centimeter. It is elongated by 10 centimeter. Okay. ভাইয়া ক্রিয়েটিভ এর যে সি বা গ হয় সেটা তিন ধরনের হতে পারে এই জায়গা থেকে, তিন ধরনের হতে পারে। তাহলে প্রথমটা বলছি ভাইয়া, চাঁদে স্প্রিং কতটুকু প্রসারিত হবে। চাঁদে
স্প্রিংটি কতটুকু প্রসারিত হবে? What will be the elongation on moon surface? What will be the elongation on moon surface? এর পরের প্রশ্নটা বলছি, স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? What will be the spring constant of that spring? What will be the spring constant of that spring? এরপরে বস্তুটিকে আরেকটু টেনে ছেড়ে দিলে কত কম্পাঙ্কের স্পন্দন তৈরি হবে? স্প্রিংটিকে কি বলে, বস্তুটিকে আরেকটু টেনে ছেড়ে দিলে কত কম্পাঙ্কের স্পন্দন শুরু হবে? If the body is pulled from that position and released, if the body is pulled from that position and released, then what will be the oscillation or what will be the frequency of oscillation? What will be the frequency of oscillation? ভাইয়া কোশ্চেনটা বুঝি নাই। কোনটা ভাইয়া? 1 2 3 কোনটা? 3 নম্বরটা। 3 নম্বরটা বাংলায় না ইংরেজিতে? ইংরেজিতে। ইংরেজিতে। If the body is pulled from that position and released, then what will be the frequency of oscillation? ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া ঠিক আছে। ওকে, এবার ভাইয়া এই ডি এটা ভাইয়া দুইটা ল্যাঙ্গুয়েজে আসতে পারে। প্রথমটা একটু বলছি, বস্তুটিকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে, বস্তুটিকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটি যখন 3 সেন্টিমিটার অতিক্রম করবে, এটি যখন 3 সেন্টিমিটার অতিক্রম করবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলতে থাকো। বাদ যাবে না একটি শিশিও প্রকল্প। বস্তুটিকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটি যখন 3 সেন্টিমিটার অতিক্রম করবে, তখন এই প্যারামিটার গুলো কত? If the body is pulled by 5 centimeter, if the body is pulled by 5 centimeter and released, then determine a সবগুলো প্যারামিটার when it will cross 3 centimeter. If the body is pulled by 5 centimeter and released, then determine a সবগুলো প্যারামিটার when it will cross 3 centimeter. ঘ2 একটু অন্যরকম, বস্তুটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে, বস্তুটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে 3.24 সেকেন্ড পর, একদম এক্স্যাক্টলি হুবহু সেম কোশ্চেন। If the body is pulled by 5 centimeter and released, if the body is pulled by 5 centimeter and released, then determine this and this after 3.24 seconds. Okay, তাহলে টুকটুক করে অঙ্ক করা শুরু করো তো ভাইয়া সবাই। ভাইয়া গয়ের 1 নাম্বার কোশ্চেনটা আবার বলবেন? বস্তুটিকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটি যখন 3 সেন্টিমিটার অতিক্রম করবে,
তখন ওই ডান পাশের গুলা কত? ভাইয়া গয়ের এক গ। ও গয়ের এক, কি যেন বলছিলাম? ও আচ্ছা, চাঁদে স্প্রিংটি কতটুকু প্রসারিত হবে? What will be the elongation of the spring on moon surface? ঠিকঠাক? সামনের ক্লাসে একটু স্প্রিং এর কম্বিনেশন নিয়ে গল্প করব। এই সবাই বসে থাকিস না, যে রনি ভাই করবে আর আমি কত করব। বসে থাকবি না কেউ। অল্পকার আরে কান মলা দেওয়া যাইতেছে না। ভাইয়া প্লিজ কেউ বসে থাকবেন না। কারো কি হইল রে? কেউ যদি পরে ক্লাসে এসে থাকিস তাহলে কোশ্চেন জিজ্ঞেস করতে চাইলে কোশ্চেন জিজ্ঞেস করা, অ্যাট লিস্ট কোশ্চেন তো বলি। ভাইয়া আমার 1.97 সেন্টিমিটার আসছে। 1.97 সেন্টিমিটার। ভাই চাঁদে তো আরেকটু বেশি প্রসারিত হওয়ার কথা। ভাইয়া ঠিক আছে, কম হবে। সরি আমি ভুল বলছি।
ভাইয়া এটাই আসে। তাহলে ঠিক আছে, আমি ভুল বলছিলাম, সরি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এবার আমাকে একটু সবাই মিলে ওপিনিয়ন দে, আমার কি গয়ের 3টাই করে দেওয়া লাগবে নাকি আমি ঘতে যাব? ভাইয়া সি এর 3 নাম্বারটা করে দিলে ভালো হতো। সি এর 3 কি ছিল? সি এর 3 এ ভাইয়া একটু টেনে ছেড়ে দিলে তখন ওরে থেকে মাইরা তক্তা বানাবো, গরু কথাকার সবচেয়ে সহজটা বলে ভাই আপনি করে দেন। একটু আগেই না করলি গাড়ির ফ্রিকোয়েন্সির ম্যাপ করলি না একটু আগে? এটাই সেম। একদম সেম, এক্স্যাক্টলি সেম ইস্যু। আচ্ছা ভাই। আচ্ছা, একটু দেখেন তো ভাইয়া, আমরা ম্যাপ বলতে কি বুঝাতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজ গুলো একটু চেক করি তো ভাইয়া। সেটা যেটাই হোক, 1 করি 2 করি আর 3 করি, হোয়াট এভার ইট ইজ, আগে ল্যাঙ্গুয়েজ চেক করেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের কাছে একটা স্প্রিং ছিল, আমরা এই স্প্রিং এর সাথে একটা বস্তু ঝুলাই দিই, স্বাভাবিকভাবে স্প্রিংটা খানিকটা প্রসারিত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো মনে করলাম স্প্রিংটা এই যে এতখানি প্রসারিত হয়ে গেল এই বস্তুটা ঝুলানোর জন্য। তাহলে এই বস্তুটার ভর কত ছিল ভাইয়া? এই কত কেজি ভরের বস্তু ঝুলাইছিলাম রে? 50 কেজি। তাহলে সাথে সাথে সে এইভাবে তার এমজিটা প্রয়োগ করছে, এবং দেখেন এমজির উদ্দেশ্য ছিল পৃথিবীর কেন্দ্রে নিয়ে চলে যাওয়া, পারে নাই, কারণ স্প্রিং বিপরীত দিকে বাধা দিছে। তো এখানে আমার ইলংগেশন কতটুকু আসছে? এই যে এতটুকু হচ্ছে আমার ইলংগেশন, যেটাকে আপনারা ই বলে থাকেন, এবং সেই ইলংগেশনটা আমার কত আসছে? এইটা বলে দিছে 10 সেন্টিমিটার। এরপর আমরা অনেকগুলো প্রশ্ন করেছি, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করেছি। তো এই জায়গায় যে জন্য আমার এই ছবিটা আঁকা, আমরা মাঝে মাঝে ভাবি এইটা মনে হয় আমাদের ইকুইলিব্রিয়াম। ভাই এই জায়গা থেকে এখানে এসে কি সে কাঁপতে শুরু করছে? যদি সে এখানে এসে কাঁপতে শুরু না করে, তার মানে বুঝতে পারছি যে এই জায়গা থেকে কোনো কম্পন শুরু হয় নাই বা অসিলেশন শুরু হয় নাই, এটাকে সাম্যাবস্থা ভাবার কোনো কারণ নাই ভাই। কোথার পর কাঁপতে শুরু করবে? এইখান থেকে টেনে ছেড়ে দিলে কাঁপতে শুরু করবে। তাই ইকুইলিব্রিয়াম কিন্তু ভাই এইটা, যেখানে এসে সেই স্থির হইছে। এইখানে আমাদের মারাত্মক রকম কনফিউশন কাজ করে এবং আমরা এইটাকে সাম্যাবস্থা ভাবি। ভাই একটা স্প্রিং যদি এইভাবে থাকে, এইখান থেকে আপনি এই যে এতটুকু জাস্ট একটা বস্তু নিয়ে আসছেন, সেই বস্তুটা ঝুলার সাথে সাথেই তো কাঁপতে শুরু করেনি ভাই। যদি কাঁপতে শুরু না করে তাহলে এটা সাম্যাবস্থা না। যেখান থেকে আরেকটু টেনে ছেড়ে দিলে সে কাঁপতে শুরু করবে, সেটা হচ্ছে সাম্যাবস্থা। তাই এখানে বস্তু ঝুলাইছি, টুকপুস করে রসগোল্লার মতো একটু নিচে নেমে আসছে, কিন্তু কাঁপতে শুরু করে। যদি আরেকটু টেনে ছেড়ে দিই তাহলে কাঁপতে শুরু করবে। তাই এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। যখন আমরা অঙ্ক করব তখন এইটাকে মান করব, এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এই কনফিউশনটুকু দূর করার জন্য এই অঙ্কটা বেসিক্যালি দিয়েছিলাম, আর তারপর আমরা একটা একটা করে সলভ করে ফেলতে। 1 নম্বর ম্যাথে বলেছিলাম চাঁদে গেলে এই এক্স এইটা কত হবে ভাই? তাহলে দেখেন ভাইয়া, আপনি এখানে বলতেই পারেন আপনার যে এফ, এইটা সমান হচ্ছে জি, তাই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। এখন দেখেন এই স্প্রিংটাকেই তো চাঁদে নিয়ে যাবেন, তাহলে কে চেঞ্জ হচ্ছে না, ম্যাথ তো চেঞ্জ হয় না। তাহলে চাঁদে নিয়ে গেলে জি চেঞ্জ হবে, তার সাথে এক্স চেঞ্জ হবে। তাহলে আমরা বলতেই পারি এক্স ইজ প্রপোর্শনাল টু জি। তাহলে এই যে যেটাকে আমি এই এক্স বলছিলাম ভাইয়া, এখানে ই বলছি, তাহলে এটাকে কি বললাম?
তাহলে এবার যদি চাঁদের ই আর পৃথিবীর ই বের করতে চাই, আপনাদের তো আবার গ্র্যাভিটেশন সিলেবাসে নাই, কি মজার কথা, হাস্যকর। তো যদি এরকম হয় ভাইয়া, অন সারফেস বা পৃথিবী যে কোনো গ্রহের পৃষ্ঠে, অন সারফেস বা গ্রহের পৃষ্ঠে জি সমান আপনি জানেন gm ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আপনি বলতেই পারেন ভাইয়া m এর সাথে প্রপোর্শনাল, তাই n প্রাইম বাই m, r এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই r বাই r প্রাইম। এইখান থেকে আপনি e প্রাইম এর ভ্যালু পেয়ে যেতেই পারেন। যদি মিটারে বলেন তাহলে মিটার, যদি সেন্টিমিটারে বলেন সেন্টিমিটার। কারো কি কোনো আপত্তি আছে ভাইয়া? কথা বলেন তো একটু। না ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, তাহলে এইটা ছিল ভাই আমাদের 1 নম্বর ম্যাথ। মুছে দেব। দেন ভাইয়া। 2 নম্বর ম্যাথ হয়ে গেছে ভাইয়া। 2 নম্বর ম্যাথে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করতে বলেছিলাম। এই যে দেখেন 2 নম্বর ম্যাথ ডান। 3 নম্বর ম্যাথ যদি আমরা দেখতে চাই তাহলে একটু আগে গাড়ির যে অঙ্ক দিয়েছিলাম এক্স্যাক্টলি সেইটা যদি আপনি ফর্মুলা মুখস্থ করে বসায় দেন তাহলে বসান, যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে আমি ফর্মুলা বসাই দিলাম ভাইয়া। তাহলে f এটাকে ইনভার্স করলেই আপনি পাবেন। আর যদি ফর্মুলা মনে না থাকে তাহলে আমার মতো অঙ্ক করবেন, k is equal to m omega square, k এর মান বের করছি, তাহলে বসাই দিলেই ওমেগা সমান 2 পাই f বসাই দিলেই ফ্রিকোয়েন্সি বের হয়ে চলে আসে। যার যেভাবে খুশি সে সেভাবে অঙ্ক করবেন। তাহলে এই পর্যন্ত ছিল ভাই আমাদের গয়ের 3টা। এবার ঘয়ের শুরু ভাইয়া যেখান থেকে সেটা ভালো করে খেয়াল করবেন। এই যে দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এবার আমি যদি ঘয়ের 2টাকে টার্গেট করি ভাইয়া, তাহলে খেয়াল করেন আমি বলছিলাম বস্তুটাকে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেব। আরো 5 সেন্টিমিটার টেনে যদি ছেড়ে দেই তার মানে আমি আরো খানিকটা তাকে টান মারব। এই যে দেখেন ভাই, এই পর্যন্ত টেনে আমি তাকে ছেড়ে দেব। এখন আপনি আমাকে স্বাভাবিক একটা গল্প বলেন তো ভাই, একদম স্বাভাবিক গল্প, যে একটা স্প্রিং কে যতটুকু টেনে ছেড়ে দিবেন ওর পর কি আর সে নিচে নামবে না ওইখান থেকেই গতিশীল হবে? কথা বলেন তো ভাইয়া দেখি। ওইখান থেকে। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর অ্যামপ্লিটিউড। এবং আমরা বলেছিলাম এটা 5 সেন্টিমিটার টেনে ছাড়বে। কোন আপত্তি আছে ভাইয়া? তাহলে এই জায়গা থেকে সে গতিশীল হচ্ছে, তাহলে সে সাম্যাবস্থা থেকে বা ইকুইলিব্রিয়াম থেকে মুভ করা স্টার্ট করতেছে না ম্যাক্সিমা বা চূড়ান্ত অবস্থান থেকে মুভ করা শুরু করতেছে? কথা বলেন তো ভাইয়া। জি ভাইয়া। তাহলে এইটা ডেল্টা বা ইনিশিয়াল ফেজ বা আদি দশা, এইটা হচ্ছে π/2 রেডিয়ান। ভাইয়া একটু আগে আমরা গতে কে বের করে এসেছি, অথবা টি বের করে এসেছি, অথবা এফ বের করেছি, যা খুশি সেইখান থেকে আপনি ওমেগা বের করে নিয়ে এসেছেন। এটা সি থেকে পাবো আমরা। আর এক্সামে না থাকলে কি আর করা, ক্যালকুলেট করে দিবেন। এরপর আমরা বলেছি কতক্ষণ পর, একটা সময়ের কথা বলে দিছিলাম ভাইয়া, এতক্ষণ পর সরণ কত, বেগ কত, ত্বরণ কত, বিভব শক্তি কত, গতি শক্তি কত, সবগুলোর ফর্মুলা আপনার জানা ভাইয়া। x is equal to আপনারা কি বলে আসেন, a sin omega t plus delta। v সমান কি বলেন, a omega cos of omega t plus delta। a সমান কি বলেন, নেগেটিভ a omega square sin of omega t plus delta। ep সমান কি বলেন, half k a square sin square omega t plus delta।
ই কে সমান বলেন হাফ কে এ স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ভাই এই যে x বের করে নিয়ে সবগুলোতে আবার x বসায় না, ফাঁকিবাজি করেন না। পরীক্ষার হলে তার এতগুলো আসবে না ভাই। পরীক্ষার হলে যে কোনো একটা আসবে উইথ গ্রাফ, যে কোনো একটা আসবে উইথ গ্রাফ। সবাইকে বুঝাইতে পারছি না পারি নাই কথা বলবেন ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, বোর্ডটা কি মুছে দেব রে ভাইয়া? ভাইয়া 1 মিনিট। ওকে, গ্রাফ সহ চেষ্টা করেন, গ্রাফ না এঁকে কোনো একটা প্যারামিটারও ছেড়ে দিয়েন না, প্রত্যেকটার গ্রাফ আঁকেন। আমাকে একটু কষ্ট করে এই ইটার ভি এর গ্রাফটা বলেন তো কেমন হবে সবাই মিলে, একটু এই ভি এর গ্রাফটা কেমন হবে আমাকে বলেন তো দেখি ভাইয়া। আপনি তো ফাংশনটার নাম জানেন, আশা করা যায় আপনি নাম বললে আমি চিনে যাব। এই ভি এর গ্রাফটা বলেন তো ভাইয়া, ভি এর গ্রাফটা কেমন হবে এই অঙ্কে? এই অঙ্কে ভি এর গ্রাফটা বলবেন ভাইয়া সবাই প্লিজ। শুধু ভি এর গ্রাফ, আর কোনো গ্রাফ দেখতে চাই নাই, জানতে চাই নাই। ভাইয়া সাইন গ্রাফ হবে। কস Yo. ফাংশন। সাইন গ্রাফ হবে ভাই। সাইন গ্রাফ কি পজিটিভ সাইন গ্রাফ না নেগেটিভ সাইন গ্রাফ? মানে ফার্স্ট লুক পজিটিভ না ফার্স্ট লুক নেগেটিভ? মানে আমি বলতে চাচ্ছি গ্রাফটা কিসের হবে, সাইন থিটার গ্রাফ হবে না নেগেটিভ সাইন থিটার গ্রাফ হবে? অনেক বলে পায় আওয়াজ দেন। ভাইয়া সাইন থিটার। শিওর? মনে হচ্ছে। মনে হচ্ছে? মাইলা তক্তা বানাবো ধরে। এই দেখ এখানে ভি কত, এই যে ভি যদি এইটা হয় তাহলে ভি এর ফাংশনটা কি হবে দেখ, a ওমেগা cos অফ ওমেগা টি প্লাস কত পাই বাই 2, তাহলে cos 90 প্লাস থিটা সমান কি হয় ওই গরু? তার মানে এইটা হচ্ছে ভাই নেগেটিভ সাইন কার্ভ, বুঝছস? জি ভাইয়া। এই জিনিসটা মাঝে মাঝে তোরা পরীক্ষায় কনফিডেন্সের সাথে ভুল করস, মাঝে মাঝে এই অকাজগুলো করিস না। প্রত্যেকটার গ্রাফ আঁকিস ভাইয়া, প্রত্যেকটার গ্রাফ আঁকিস। আচ্ছা, এবার ঘ একের খালি সরণটা বলে দিবেন আমাকে, আর কিচ্ছু জানতে চাই না ভাইয়া। ঘ একের খালি সরণ বলে দিবেন। কি বলছিলাম 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর সে কতটুকু যাবে 3 সেন্টিমিটার যাবে, তখন তার সরণ কত খালি সরণটা বলেন, বাকিটুকু আমি পরে লিখে নেব। ঘ একের খালি একটা প্রশ্নের উত্তর বলেন x টা কত। এ তোরা কয়েকজন ছাড়া বাকিগুলো ক্লাসে নাই, হয় দেখি কথা বলতো। বাসায় বসে বসে ক্লাস করে খুব আরাম পাইলি।
জি ভাইয়া। হ্যাঁ বল। এই যে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, এটা যখন 3 সেন্টিমিটার চলে যাবে তখন তার সরণ কত? ভাইয়া 2 সেন্টিমিটার। ওই দিদি বল। সুন্দর একটা ঘটনা ঘটবে, নেট সমস্যা। ওই গরুগুলা ভালো করে দেখ। এইটা যদি 2 সেন্টিমিটার উঠে যায় জি ভাইয়া। তাহলে সাম্যাবস্থা থেকে কত দূরে থাকবে? ইকুইলিব্রিয়াম থেকে কত দূরে থাকবে? 3 সেন্টিমিটার। তাহলে ও 3 সেন্টিমিটার উঠে যায় মনে হয়, সরি ভাইয়া। তাহলে 3 সেন্টিমিটার উঠে যদি যায় তাহলে ইকুইলিব্রিয়াম থেকে থাকবে কয় সেন্টিমিটার দূরে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে x হচ্ছে আমার 2 সেন্টিমিটার। তারপর তো ভাই দুনিয়ার সব জানিস তুই। তাই দুই ধরনের ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখায় দেওয়া হয়েছে ভাইয়া, এর বাইরে আর তোর কি দরকার? সব গল্পই এখন তুই জানিস। তাই স্প্রিং এর যত অঙ্ক পাবো ভাইয়া, প্রত্যেক অঙ্কের ইনিশিয়াল ফেজ বা আদি দশা যেটা আছে এটা হবে π/2 বা 90 ডিগ্রি। π/2 বা 90 ডিগ্রি। বোর্ড মুছে দেব ভাইয়া। তুলে নি একটু। ওকে। বুঝছেন ভাইয়া? আচ্ছা, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু যদি দুটা এমসিকিউ প্রশ্ন করতে চাই, এমসিকিউ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যদি স্টার্টস ফ্রম ইকুইলিব্রিয়াম হয় তাহলে দশা পার্থক্য গুলো আমাকে একটু বলবি ভাই। এগুলো এমসিকিউ এর প্রশ্ন, সকল বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এর প্রশ্ন এটা ভাইয়া। ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য কার কার? প্রথমে সরণ বেগ, তারপর সরণ ত্বরণ, তারপরে হচ্ছে বেগ ত্বরণ। এগুলোর দশা পার্থক্য কত এগুলো একটু টুকটাক করে আমাকে বলতে হবে ভাইয়া। আর যদি স্টার্ট ফ্রম ম্যাক্সিমাম হয় তাহলে সেম কোশ্চেন ভাইয়া, সেম কোশ্চেন, সেম কোশ্চেন। দেখো ভাইয়া, এই দুটা উত্তরের কোনো ডিফারেন্স হয় না? যদি ডিফারেন্স না থাকে তাহলে বলবো এগুলো একই গল্প, আর যদি ডিফারেন্স থাকে তাহলে আলাদা রকম ভাবে মনে রাখবো। বাট এটা পুরোটা অ্যাডমিশনের এমসিকিউ, এটা থেকে প্রশ্ন খুব বেশি হয় ভাইয়া, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর প্রশ্নের পরিমাণ সবচেয়ে বেশি। প্রথম প্রশ্নের উত্তর দে।
ইকুইলিব্রিয়াম থেকে শুরু হোক আর ম্যাক্সিমা থেকে শুরু হোক, সাম্যাবস্থা থেকে শুরু হোক আর চূড়ান্ত অবস্থা থেকে শুরু হোক, এই দশা পার্থক্যগুলোর কি কোনো পরিবর্তন আশা করা যায় ভাইয়া? একটু কথা বলি তো। না ভাইয়া, সেম থাকবে। সেম থাকবে? আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল সেম থাকবে। দেখি আমি সামনে আগাই যে সেম থাকে না সেম থাকে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসেন। একটা উত্তর এই সবাই একমত তোরা যে একটা উত্তর পাইছি যে সেম থাকবে, একটা উত্তর পাইছি। সবাই কি এক নম্বরে কি বলে এই কথাটায় একমত যে ইকুইলিব্রিয়াম আর ম্যাক্সিমা এই কথা দুইটা আসলে কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না? ওই কোনগুলা কথা বল। নীরবতা সম্মতির লক্ষণ। আচ্ছা, এবার ভাইয়া আমরা ইকুইলিব্রিয়াম ধরে ম্যাথগুলোকে একটু দেখি। ইকুইলিব্রিয়ামের জন্য দেখছি, তাহলে x ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করলে ডেল্টা কত ভাইয়া? 0 রেডিয়ান। ওকে ডান। ডেল্টা যদি 0 রেডিয়ান হয় তাহলে x ইকুয়াল টু কি হবে ভাইয়া? a sin ওমেগা t। a sin ওমেগা t। v is equal to কি হবে ভাইয়া? a cos ওমেগা t। a is equal to কি হবে ভাইয়া? নেগেটিভ a ওমেগা স্কয়ার sin ওমেগা t। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে x এবং v এর মধ্যে দশা পার্থক্য যদি দেখতে চাই তাহলে sin আর cos এটার মধ্যে দশা পার্থক্য কত হয় এটা আমরা খুব ভালোভাবে জানি ভাইয়া, 90 ডিগ্রি। এই ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? কথা বলেন। না ভাই। আচ্ছা, এবার x এবং a এর মধ্যে যদি দশা পার্থক্য দেখতে চাই ভাইয়া তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি। এটা অ্যাকচুয়ালি কেমন? a ওমেগা স্কয়ার sin অফ ওমেগা t প্লাস পাই, ওমেগা t প্লাস পাই sin 180 প্লাস থিটা মাইনাস sin থিটা। তাই এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই। এবার v এবং a, তাহলে v আর এর মধ্যে যদি ফেজ ডিফারেন্স দেখতে চাই তাহলে এটাকে আগে sin টা না লিখতে পারলে আমি কিছু বলতে পারছি না ভাইয়া। তাহলে এইটাকে আমি sin হিসেবে কিভাবে লিখতে পারি একটু দেখি তো। ভাই আমি একটু কম বুঝি তো, তাই একটু বেশি দেখি। এইটা ছিল এই যে এরকম, সেই জন্য আমরা গল্প করতে পেরেছিলাম। এইবার জাস্ট এটাকে সাইনে কনভার্ট করব। সাইন কিছু একটা করলে এই ঘটনাটা ঘটে ভাইয়া। আমরা মনে হয় জানি সাইন 90 প্লাস থিটা সমান cos থিটা। এই ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? তাহলে দেখেন এই দুইটার ফেজ ডিফারেন্স দেখেছেন π/2, এইটার সাথে এটার ফেজ ডিফারেন্স দেখেছেন পাই, এইটার সাথে এইটার ফেজ ডিফারেন্স কত দেখেন তো ভাইয়া? π/2 আর পাই এর ফেজ ডিফারেন্স কত ভাইয়া? π/2। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফেজ ডিফারেন্স π/2 এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, কিন্তু কার সাপেক্ষে সেই কথাটা বলা হয় নাই ভাইয়া। একটু ল্যাঙ্গুয়েজ গুলো চেক করতে হবে, যেহেতু অ্যাডমিশনের প্রশ্ন তাই সবগুলো কথা চেক করে নিতে হবে। শুধু যদি ফেজ ডিফারেন্স চাই আপনার উত্তরগুলো ঠিকঠাক। এবার যদি আপনাকে প্রশ্ন বলে ভি এর সাপেক্ষে x এর দশা পার্থক্য কত, তাহলে কার সাপেক্ষে বলছে, কার কার এই হিসেবে বলছে উইথ রেসপেক্ট টু কার ভাইয়া? ফেজ ডিফারেন্স অফ x উইথ রেসপেক্ট টু v, ফেজ ডিফারেন্স অফ x উইথ রেসপেক্ট টু v। তাহলে যার রেসপেক্টে তাকে ডিডাক্ট করে দিতে হয়, তাহলে এটা হচ্ছে 0 মাইনাস π/2, তখন উত্তর কিন্তু আর π/2 নাই ভাইয়া, উত্তর কিন্তু মাইনাস π/2 হয়ে গেছে। তাই যদি কোনো রেস্ট্রিকশন না দেওয়া থাকে, যদি কোনো রেস্ট্রিকশন না দেওয়া থাকে আল্লাহর নামে যার সাথে তার গল্প বলে দিতে পারেন, কিন্তু যদি আল্লাহ না করুক কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে তাহলে যার রেসপেক্টে তাকে বিয়োগ করে দিয়ে ভাইয়া। এটা ভালো করে মাথায় রেখেন।
আমি কি বুঝাইতে পারছি না পারি নাই কথা বলবেন ভাইয়া? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে এবার আসেন, তাহলে এগুলো আমরা গেল। ঠিক একই রকম ভাবে ভাইয়া যদি ভি এবং এ, ভি আর এর মধ্যে দশা পার্থক্য পাই বাই 2 কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলে ভাইয়া ভি এর সাপেক্ষে তাহলে পাই বাই 2, কিন্তু যদি বলে এ এর সাপেক্ষে ভাইয়া তাহলে গল্পটা কি হয়ে যাবে? নেগেটিভ পাই বাই 2 হয়ে যাবে। এই ব্যাপারগুলো ভালো করে মাথায় রাখবেন। এটা গেল 1 নম্বর গল্প। এবার যদি আমরা 2 নম্বর গল্পে আসি, সেটা হচ্ছে যদি ম্যাক্সিমা থেকে স্টার্ট করে তাহলে ডেল্টা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান, এটা আমরা জানি। তাই প্রথমটাই হয়ে গেল a cos ওমেগা t। পরেরটা হইল নেগেটিভ a ওমেগা sin ওমেগা t। তারপরেরটা হইল নেগেটিভ a ওমেগা স্কয়ার cos ওমেগা t। তাহলে একটু দেখি তো ভাইয়া, আমরা কার সাপেক্ষে এটা বুঝাই ফেলছি, এখন সব গল্প বাদ দেই, এই সব গল্প বাদ দেই। তাহলে এই দুইটার মধ্যে যদি ফেজ ডিফারেন্স দেখতে চাই তাহলে সেটা কেমন হয় সেটা দেখি। সরাসরি কোনো হয় বলতে পারছি না, তাহলে একটু দেখবো ভাইয়া। এইটাকে মনে হয় আমরা বলতে পারবো a ওমেগা cos of ওমেগা t plus pi by 2 cos 90 plus theta, তার মানে নেগেটিভ sin theta। কারো কোনো আপত্তি আছে কিনা কথা বলবেন ভাইয়া? কারো কোনো আপত্তি আছে ভাইয়া? কথা বলেন। না ভাইয়া। ভাইয়া তাহলে এদের দুইজনের x আর v এর ফেজ ডিফারেন্স পাই বাই 2। ওকে, এরপরে আমাদের x আর a লাগবে। x এবং a এটা তো বোঝাই যাচ্ছে ভাই। এবার কেমনে লিখবো ভাই? এবার তো আমি পারি না। cos 180 প্লাস থিটা সমান কি হয় রে ভাইয়া? আমি যে পারি না, একটু হিসাব করে বলতো। 180 প্লাস থিটা নেগেটিভ cos থিটাই তো থাকে নাকি? ওই কথা জি বল। ভাইয়া। তাহলে দেখেন ভাইয়া, আমরা যদি এ ভুল হলে বলিস, আমি কিন্তু এসব ত্রিকোণমিতি খুব একটা ভালো পারি না। তাহলে x এর সাথে a যদি দেখি তাহলে পাই। এটার জন্য অবশ্য ফিজিক্স জানা, মানে ফিজিক্সের এই ত্রিকোণমিতি জানা লাগে না, নরমালি বলা যায় ত্বরণ সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হইতে হয়, তাই এটা পাই হবে, এটা স্বাভাবিক। আর এদের দুইজনের ফেজ ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি পাই বাই 2। তাই এই উত্তরটা ভালো ছিল। সেটা হচ্ছে এটা কোথা থেকে স্টার্ট করছে এইটার উপর ফেজ ডিফারেন্স ডিপেন্ড করে না। তাহলে এখানে 3 ক্যাটাগরির এমসিকিউ ছিল। ক্যাটাগরি 1, একদম প্রথম কথা যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা চূড়ান্ত অবস্থা থেকে যাত্রা শুরু করুক আর সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করুক, তারপরে কোথা থেকে যাত্রা শুরু করছে বা তার আদি দশার উপর এইদের দশা পার্থক্য নির্ভর করে না। এদের যে দশা পার্থক্য এটা কখনোই আদি দশার উপর নির্ভর করে না। 1 নম্বর কাজ। কাজ নাম্বার 2, যদি কখনো বলে শুধু দশা পার্থক্য, খালি বিয়োগ করে দিলেই হলো। আর যদি কারো সাপেক্ষে দশা পার্থক্য বলে তাহলে যার সাপেক্ষে তাকে একটু বিয়োগ করে দিতে হবে। বুঝাইতে পারছি না পারি না? একটু আওয়াজ দিতে হবে। বুঝছি ভাইয়া। কেউ কোনো প্রশ্ন করবি? ভাইয়া জি ভাইয়া, আমাদের যে লাস্ট যে এক্সামটা হয়েছে ওইটার হ্যাঁ, সলিউশন গুলা কিভাবে পাবো? বুঝি না ভাইয়া। মানে লাস্ট এক্সামের কয়েকটা প্রবলেম ছিল আর কি, ওইটার সলিউশন গুলা কিভাবে পাবো? আর সলভ শিটও তো রেডি আছে মনে হয়। সলভ শিট দেয় নাই তোদেরকে? এখনো পাই নাই, তাহলে অফিস থেকে কালেক্ট করে নিতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, সলভ শিটের কথা বললে দিয়ে দিবে ভাইয়া। তারপরে যদি দেখি সলভ শিটের ভুল আছে তাহলে আমাকে বলিস। আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া,
একটা মিনিট এই কে একটু পরে তোদের ক্লাস একটু পরে ক্লাস চলে হ্যাঁ যে চলে চলে হ্যাঁ বসতে পারিস ওয়ালাইকুম আসসালাম আজকে সকালবেলা ক্লাস 12 এর কাছ থেকে ক্যামেরা নাই তো এই জন্য সেই আমাদের তোরা এত তাড়াতাড়ি কই থেকে আসলি আচ্ছা ভালো কথা এই তোদেরকে না ইপি এবং পিক এর টাইম পিরিয়ড বের করতে বলছিলাম বের করছিলি তোরা এই মার্ভেলাস ওই মার্ভেলাস ভাইয়া ভাইয়া ওই যে শক্তি আর গতিশক্তির পর্যায়কাল কত বের করছিলি না ভাইয়া ভাগি দিছস কেন এক্স এর যে পর্যায়কাল ওইটার t/2 মানে ওইটার অর্ধেক ওইটার অর্ধেক আচ্ছা দেখি তো ভাই আমরা পারি কিনা সেটা একটু দেখি এইটা x ছিল তাহলে এটার পর্যায়কাল হচ্ছে t v এইটা ছিল a ওমেগা তার মানে এটারও পর্যায়কাল t a এটা হচ্ছে নেগেটিভ a ওমেগা স্কয়ার তার মানে এটারও পর্যায়কাল t তাই এখান থেকে বোঝা যায় এই ওমেগা 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 ওমেগার কাছে এই পর্যায়কাল লোকটান আছে তাই যদি হয় তাহলে ইপি সমান আমরা কি বলতে পারবো সেটা একটু দেখি তো হাফ কে এ স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এবার একটু কষ্ট করে এই sin স্কয়ার ফাংশনটাকে sin ফাংশন বানাতো ভাইয়া sin ফাংশন বানাইলে এটা কত হয় আমি তো পারি না ভাইয়া তোরা একটু বলবি ওই যে sin স্কয়ার থিটা তারপরে যে 2 sin স্কয়ার থিটা এগুলো সমান কি যেন তোরা প্রশ্ন বলিস আমি তো ভুলে গেছি ভাইয়া কেউ কি বলতে পারবি 2 sin স্কয়ার থিটা এটা সমান যেন কি ছিল ভাইয়া আমার মনে নাই বলে দে না 1 minus cos 2 theta minus 1 মাইনাস যা এই যে ভাবনা চিন্তার ক্লু দিয়ে দিলাম ভাববি ভাষায় করবি করে তারপরে আমাকে বলবি যেটার টাইম পিরিয়ড কত হয় এটা কিন্তু সামনের ক্লাসে বলা লাগবে আমাকে যে বিভব শক্তি আর গতি শক্তির পর্যায়কাল এটার সাপেক্ষে কত এদের যদি কি হয় তাহলে ওদের কত পর্যায়কাল বুঝছিস জি ভাইয়া ওকে চিন্তা ভাবনার জায়গা দিয়ে দিছি চিন্তা ভাবনা করবা এবার একটু দেখতে রে ভাইয়া আর কি বলবো বল সামনে ক্লাসে স্প্রিং এর কম্বিনেশন পড়াবো তারপরে ক্লাসে একটু টেস্ট পেপার হাতে নিব মানে বিগত সালের প্রশ্নের মধ্যে কিছু ঝামেলা আছে ওগুলো দেখবো এই তো গল্প বুঝো এবার বলতো দেখি আর তোদের কোনো এই পর্যন্ত যেগুলো পড়িয়েছি এই জায়গাগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন কর মানে আমি সেগমেন্ট বলে দেই এই যে সরল তরল বেগ এগুলো নিয়ে ভাইয়া আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেল ভাইয়া ক্লাসটা আমি পড়াবো সবই যে ঝামেলাপূর্ণ ম্যাথগুলো থাকে ওগুলো সিরিজ প্যারালাল ওই তোরা কেউ কিছু জিজ্ঞাসা আর আমাকে না ভাইয়া ওকে ঠিক আছে কথা বলবো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রিভিশন কাজ
ফুল সিলেবাস